চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ক্লাসে মূলত কারক নিয়ে কথা বলছি। এই কারক নিয়ে কথা বলতে গেলে প্রথম আমাদের যেটাকে মাথায় রাখতে হবে যে শব্দটির শব্দার্থ বলতে হবে, তাহলেই কিন্তু একটু আমরা বিষয়ের অভ্যন্তরে ঢুকতে পারবো। অলওয়েজ সমস্ত টপিক নিয়ে যখন কথা বলবে, বা আমরা যখন কথা বলবো অথবা তোমরা যখন কথা বলতে শুরু করবে, তখন তার শব্দার্থ কি, সে শব্দের মিনিং কি, সেখান দিয়ে শুরু করবে। যেটা আমার খুব ভালো লাগলো যে ক্লাসে আমি কিন্তু সেইটা দিয়ে শুরু করার চেষ্টা করবো আর কি, এবং ভালো মানে বলেছে। দেখো, শব্দটা হচ্ছে কারক, এবং প্রত্যেকটা টপিকের সঙ্গে কিন্তু প্রত্যয় বুৎপত্তি যুক্ত। বুৎপত্তিগত জ্ঞান আমাদের খুব পরিষ্কার হওয়া দরকার। আমি প্রত্যেকটা ক্লাস দীর্ঘ করিয়েছি, আবার আগামী দিনে করাবো আর কি। তাহলে বুৎপত্তি বা প্রত্যয় সম্বন্ধে পরিষ্কার ধারণা প্রয়োজন। এখানে দেখো, কারক শব্দটিকে যদি আমরা উৎপত্তি অর্থে ভাঙি, তাহলে দুটো দিক পাবো। ধাতু পাবো এখানে কৃ ধাতু, আর প্রত্যয় পাবো এখানে অক বা সংস্কৃত নক। বাংলায় অক, সংস্কৃত নক। তাহলে ধাতু কৃ প্লাস অক প্রত্যয়, ঠিক আছে, ইকালটা হচ্ছে কারক। এই যে কারক কথাটির তাহলে সাধারণ অর্থ হচ্ছে যিনি করেন বা যে করে, চলিত বাংলায়। তাহলে কারক কথাটির সাধারণ অর্থ কি? যে করে বা যিনি করেন। কারক শব্দটি যদি আমরা ব্যুৎপত্তি করি, সেক্ষেত্রে পাবো ধাতু ক্রি প্লাস অক বা নক। বি ক্লিয়ার? এইখান দিয়ে দুটো কোশ্চেন হতে পারে, এমসিকিউ মোডের কোশ্চেন। আচ্ছা, এবারে আমরা কারক শব্দটির সাধারণ অর্থ জানলাম। এবারে ব্যাকরণ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা কারক কথাটির অর্থ জানি, ওই যে ধাতু আর প্রত্যয় পেলাম, সেই দৃষ্টিকোণে আমরা বলবো যে ক্রিয়া সম্পাদন করা আর কি। এই যে যিনি করেন বা যে করে, কি করে, তার কাজটা হচ্ছে কি না, ক্রিয়া সম্পর্ক স্থাপন করা। সম্পাদন না, এটা মিস্টেক ওয়ার্ড, স্লিপ অফ টাং। আই এম সরি, ক্রিয়া সম্পর্ক স্থাপন করা। তাহলে যে করে তিনি কি করেন না, ক্রিয়া সম্পর্ক স্থাপন করেন। কারকের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল জায়গা। তাহলে আমরা যেটা সংজ্ঞায় বা ডেফিনিশনে জানছি যে আপনার যে বারবার আমরা বলছি যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক, এটাই হচ্ছে কারক। তাহলে এই যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, এই সম্পর্ক স্থাপন করা যে সিস্টেম, সেটা হচ্ছে কারক। তাহলে কারক কথাটির ব্যাকরণগত আমরা দিকে যদি অর্থ ভাঙার চেষ্টা করি, সেক্ষেত্রে জানবো যে ক্রিয়া সম্পর্ক স্থাপন করা। আমার আলোচনার সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজের মতো করে রাফলি নোট ডাউন করবে। আলাদাভাবে নোট ডাউনের কথা আমি আর বলবো না। আমি আলোচনা করতে করতে আগাচ্ছি, বলছি, ব্যাখ্যা রাখছি, প্রশ্ন রাখবো। অনলি ফর কোশ্চেনের সময় আমি কোশ্চেনগুলো বলবো, আর যার যেটা মানে ভালো লাগছে বা মনে প্রয়োজন মনে হচ্ছে, সেটা নোট ডাউন করবে। ক্লাস রেকর্ডিং চলছে, পরে আমি গ্রুপে দিয়ে দেবো। তাহলে আমরা আপাতত এখান দিয়ে যে কোশ্চেনগুলি পেলাম, কারক শব্দটির ব্যুৎপত্তি, সেটা পেয়ে আনসার পাচ্ছি ধাতু ক্রি প্লাস অক বা নক, যার সাধারণ অর্থ হচ্ছে যিনি করেন বা যে করে। ক্লিয়ার? আর যদি আমরা ব্যাকরণের দৃষ্টিভঙ্গিতে আমরা এই কারক শব্দটির অর্থ আমরা জানার চেষ্টা করি, সেক্ষেত্রে পাবো যে ক্রিয়া সম্পর্ক স্থাপন করা। ক্লিয়ার মাই স্টুডেন্ট? এবার আমরা সংজ্ঞায় ফিরি। সংজ্ঞার দিকে আমরা তাকালে দেখব যে আপনার হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই কারক বলা হয়। অত্যন্ত পরিষ্কার, আমরা সবাই জানি এটা। এবার আমরা কারকের এই যে মূল ডেফিনেশন জানলাম, এরপরে যখন আমরা কারকের প্রত্যেকটি ভাগে আসবো, সে কর্তৃকর্ম করণ কিংবা প্রত্যেকটি কারকের আবার যে উপবিভাগ, সেগুলি সম্পর্কে জানবো, তখন বারবার আমরা একটা জিনিস আমি প্রথমে একটু কনসাস করছি, যে আমরা যে স্কুল লেভেলে পড়ে এসেছি কে, কি, কাকে, এই জাতীয় কোশ্চেন করে করে আনসার করা, এগুলো যেমন ঠিক ওই লেভেলের জন্য, কিন্তু এখানে আমরা
প্রত্যেকেই চেষ্টা করব ডেফিনিশন গুলি মুখস্থ করার। ডেফিনিশন, ক্যারেক্টার, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু আনসার করব। আমরা শুধুমাত্র এই কি কি দিয়েই কিন্তু এর উত্তরে ফিরবো না, ঠিক আছে? তাহলে সমস্যা তৈরি হবে আর কি। তাহলে কারকের মূল বিষয়টা আমরা জানলাম। এবার আমরা প্রত্যেকটা ভাগের মধ্যে একটু একটু করে ফিরছি আর কি, এবং সঙ্গে আমি কোশ্চেন রাখছি। দেখো, যদি আমরা কর্তৃকারকের মধ্যে আসি, সেক্ষেত্রে দেখব যে কর্তৃকারকের আমরা অনেকগুলি বিভাগ পাবো আর কি। সে প্রযোজ্য কর্তা, মানে প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা, কর্মকর্তৃবাচ্য কর্তা, এই জাতীয় প্রচুর আমরা বিভাগ পাবো। আমরা একটা একটা করে একটু কথা বলি আর কি। দেখো, আমরা প্রযোজ্য কর্তা যদি জানি, তাহলে প্রযোজ্য আর প্রযোজক এর মধ্যে ডিফারেন্স একটাই, মানে প্রযোজ্য দ্যাট মিন্স যে মানে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করাচ্ছে আর কি, সেই কেন্দ্রবিন্দুতে যে ব্যক্তি থাকছে তিনি হচ্ছেন কি প্রযোজ্য কর্তা, আর যিনি করাচ্ছেন দূর থেকে বা বাইরে থেকে তিনি হচ্ছে প্রযোজক কর্তা। একটু বেশি কনসেপ্ট আমাদের প্রত্যেকেরই আছে। অনুক্ত কর্তা হচ্ছে কি না, যে বাচ্চার কনসেপ্ট একটু জানার প্রয়োজন, তাহলে অনুক্ত কর্তা বলতে সুবিধা হয় যে কর্মবাচ্চার ভাববাচ্চার কর্তা যদি প্রধান রূপে উক্ত না হয়, অর্থাৎ আমরা কর্মবাচ্যের দৃষ্টিভঙ্গিতে এবং ভাববাচ্যের দৃষ্টিভঙ্গিতে দেখব, দেখে যদি দেখি যে কর্তা সেখানে প্রধান রূপে উক্ত হচ্ছে না, অর্থাৎ প্রধান রূপে সেখানে প্রকাশমান নয়, সেক্ষেত্রে কিন্তু অনুক্ত কর্তা হবে আর কি, ঠিক আছে? আমরা একটু উদাহরণে তিনটে জানলাম, লেখো আর কি। তিনি আমাকে দিয়ে কাজ করালেন, সেন্টেন্স লিখবে। এবারে তিনি আমাকে দিয়ে কাজ করালেন, তিনি নিচে চক আউট করো। এবারে আমাকে নিচে চক আউট করো। আচ্ছা, পরের সেন্টেন্স, রাম কর্তৃক রাবণ নিহত হন। রাম কর্তৃক রাবণ নিহত হন। রাম কর্তৃক রাবণ নিহত হন, এখানে রাম চক আউট করো, ঠিক আছে? চলো এবার আমরা আনসারে ফিরি। সাথী একটু কথা বলো। হ্যাঁ স্যার বলুন। তিনি কোন কর্তা? তিনি প্রযোজক কর্তা। ওকে, থ্যাংক ইউ। আমাকে? আমাকে প্রযোজ্য কর্তা। রাম? অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা। কারো যদি মানে কোন রকম ডাউট থাকে বা প্রবলেম থাকে বলবে আর কি, ঠিক আছে? চলো আমরা পরের টপিকে আসছি, একটু একটু করে আমরা ডিটেলসে আরো অনেকগুলি বিভাগ জেনে নিই। লিখবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, হেডলাইন করবে। অর্থাৎ কর্ম কর্তৃবাচ্যের কর্তা কি, বিষয়টা কনসেপ্ট এরকমই যে বাক্যে, যখন বাক্যে কি ক্রিয়ার কর্তার কোনো উল্লেখ থাকে না, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্তার কি উল্লেখ থাকবে না, এবং কর্মই কি হবে কর্তার মতো প্রধান হয়ে উঠবে, কনসেপ্ট এটাই। বাক্যে ক্রিয়ার কর্তার উল্লেখ আমরা পাবো না, কিন্তু দেখব যে কর্ম যেটা আছে সেই বাক্যে সে কি করবে, কর্তার মতো আচরণ করবে, সে যেন কর্তা হয়ে পড়বে আর কি। এই যে মানে কনসেপ্ট বা এই জাতীয় আমরা বিষয় যদি পাই বা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন কর্ম কর্তৃবাচ্যের কর্তা রূপে জানবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসছে ব্যতিহার কর্তা। ব্যতিহার মানে হচ্ছে কি পারস্পরিক একটা ক্রিয়া। ব্যতিহার এই কথার মিনিং হচ্ছে পারস্পরিক ক্রিয়া। এখানে বারবার কি হবে, বিবাদ কিংবা প্রতিযোগিতামূলক একটা ভাব থাকবে। তাহলে ব্যতিহার কর্তার মধ্যে আমরা বারবার কি দেখব, যে ব্যতিহার কথার অর্থই হচ্ছে পারস্পরিক ক্রিয়া। বারবার প্রত্যেক মাথায় রাখি যে ব্যতিহার শব্দটার মিনিং হচ্ছে পারস্পরিক ক্রিয়া। দ্যাট মিন্স ব্যতিহার কর্তার ক্ষেত্রে আমরা দেখব যে বিবাদ কিংবা প্রতিযোগিতামূলক একটা ভাব থাকবে। যদি তেমন থাকে সেক্ষেত্রে আমরা আপনার
সেই ক্রিয়ার যে দুই কর্তা থাকবে তাদেরকে আমরা ব্যতিরেক কর্তা বলবো আর কি। আচ্ছা, এরপর আসি সহযোগী কর্তা। দ্যাট মিনস কি, আপনার বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া একটি থাকবে, কিন্তু কর্তৃপদ কি থাকবে? দুটি থাকবে। সমাপিকা ক্রিয়া একটি, কর্তৃপদ দুটি। আর এই কর্তৃপদ দুটির মধ্যে কি থাকবে? একটা সহযোগিতার ভাব থাকবে। খুব সিম্পল কনসেপ্ট। সহযোগী কর্তার মধ্যে মানে বিষয়গুলি মাথায় রাখি, কারণ যখনই কোশ্চেন করবে এমসিকিউ দিয়ে শুদ্ধ অশুদ্ধ দিয়ে বলা হবে যে সহযোগী কর্তায় বাক্যের মধ্যে সমাপিক ক্রিয়ার সংখ্যা দুটি, শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই এটা অশুদ্ধ হবে, কারণ আমরা বৈশিষ্ট্যের মধ্যে জানছি যে বাক্যের মধ্যে সমাপিক ক্রিয়া কিন্তু একটি থাকবে, কিন্তু কর্তৃপদ কয়টি থাকবে? দুটি থাকবে। এটাকে উল্টে দেওয়া হবে অনেক ক্ষেত্রেই শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ে। তাই আমাদের সংজ্ঞা বৈশিষ্ট্য জানতে হবে পরিষ্কার। তাহলে সমাপিকা ক্রিয়া একটি থাকবে, কিন্তু কর্তৃপদ পাবো আমরা দুটি, আর সেই কর্তৃপদ দুটির মধ্যে আমরা একটা সহযোগিতার মনোভাব পাবো আর কি। এরপর আমরা আসছি নিরপেক্ষ কর্তা। এটা নিয়ে মাদ্রাসা প্রশ্ন এসেছিল আর কি। নিরপেক্ষ কর্তা দ্যাট মিনস কি, একই বাক্যের মধ্যে মানে একটা বাক্যের মধ্যেই সমাপিকা এবং অসমাপিকা দুটো ক্রিয়াই থাকবে, এবং দুটো ক্রিয়ার কি কর্তা বিভিন্ন হলে, যদি আলাদা হয় বা বিভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। তাহলে বাক্যের মধ্যে আমরা পাবো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিক ক্রিয়ার কর্তা বিভিন্ন হবে বা আলাদা হবে আর কি। সমাপিকা আর অসমাপিকের কর্তা আলাদা হবে, এবং অসমাপিক ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলে চিনবো বা ধরবো আর কি। ঠিক আছে? এরপরে আমরা আসছি সাধন কর্তা। আমরা একে একে বলে নিচ্ছি না, উদাহরণ ফিরবো যদিও আর কি। সাধন কর্তা হচ্ছে যে উপকরণকে কি করব? সাধন শব্দটা, অর্থাৎ আমরা এর মধ্যে খানিকটা কোনো করণকারকের গন্ধ পাচ্ছি আর কি। তাহলে উপকরণকে কি করবে? কর্তৃরূপে ব্যবহার করলে তাকে সাধন কর্তা বলে। উপকরণ যেগুলো আমাদের কাজে আসে, প্রয়োজন ব্যবহারিক জীবনে আর পৌর জীবনে, সেই উপকরণগুলোকে যদি আমরা কর্তৃপদ রূপে ব্যবহার করি, অর্থাৎ উপকরণ নিজেই কি করবে? কর্তার মত ন্যায় আচরণ করবে, এমন যদি হয় সেটা হবে সাধন কর্তা আর কি। ঠিক আছে? আমরা যেগুলি বললাম এর প্রত্যেক উদাহরণ নেওয়ার চেষ্টা করি, বলতে অসুবিধা হলে আবার আমি ব্যাখ্যায় আসবো। চলো, লিখবে ঋষির তপপ্রভাবে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ঋষির তপপ্রভাবে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ঋষির তপপ্রভাবে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরু নিচে দাগাবে বা চক আউট করো। পরের কোশ্চেন মানে পরের সেন্টেন্স, সূর্য উদিত হইলে কমল প্রস্ফুটিত হইল। সূর্য উদিত হইলে কমল প্রস্ফুটিত হইল। সূর্য উদিত হইলে কমল প্রস্ফুটিত হইল। সূর্য। পরের সেন্টেন্স, স্কুল অন্য বাড়িতে উঠে গেছে। স্কুল অন্য বাড়িতে উঠে গেছে। স্কুল অন্য বাড়িতে উঠে গেছে। স্কুলের নিচে দাগাও বা চক আউট করো। তারপর রোগীকে নিয়ে জমে মানুষের টানাটানি হচ্ছে। রোগীকে নিয়ে জমে মানুষের টানাটানি হচ্ছে। রোগীকে নিয়ে জমে মানুষের টানাটানি হচ্ছে। জমে মানুষের নিচে দাগাও। নেক্সট, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। ঢেকি নিচে দাগাও। চলো, উজ্জ্বল বলবে। প্লিজ মাই স্টুডেন্ট আনসার করো।
উজ্জ্বল শুনতে পেলে একটু কথা বলো। যে সেন্টেন্স গুলি বললাম প্রত্যেকটি আমি যেগুলো আলোচনা রেখেছি তার মধ্যেই বলেছি। কি কোন কর্তার মধ্যে পড়বে বলো প্লিজ। ঋষি তপ প্রভাতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এরা কি কর্তা? এটা ব্যতিহার্য। কি করে হলো বাবা? বাঘে গরুতে বাঘে গরুতে ব্যয়ের কর্তা কনসেপ্ট কি বলেছি আমি? ব্যয়ের কথার মিনিং কি? মানে পারস্পরিক ইয়ে। ব্যয়ের কথার অর্থ হচ্ছে পারস্পরিক ক্রিয়া, এবং সেই ক্রিয়ার মধ্যে কি থাকবে বলেছি? প্রতিযোগিতার ভাব থাকবে। বিবাদ, লড়াই কিংবা প্রতিযোগিতা, এটা বলেছি। তাহলে এই যে বিবাদ বা প্রতিযোগিতা এমন কি ভাব আছে বাঘে গরুতে এরকম বিষয়ের মধ্যে? না, তাহলে সেন্টেন্সটা পড়ো, শুধু শব্দ দেখলে হবে না। আরেকটা কথা বিষয় মাথায় রাখবে, কারণ নির্ণয়ের ক্ষেত্রে অনলি বা যেটা চক আউট করলো ওইটুকু পড়বো না আমরা, ওটাকে আমরা লিখতে রাখবো ঠিকই ওটার উপরে, কিন্তু টোটাল সেন্টেন্সটা পড়ে তার মিনিংটা ধরবো। মানে দেখো, ঋষি তপ প্রভাবে মানে ঋষির গুণে আর কি, বা ঋষির সেই জ্ঞানের জাদুতে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। খুব ভালো করে বুঝবে, বাঘ এবং গরু দুটি প্রাণীর কিন্তু চরিত্রগত বৈশিষ্ট্য আলাদা। তাহলে তারা কি এখন স্ব চরিত্রকে বজায় রেখেছে? উজ্জ্বল না, বজায় রাখি। যদি রাখতো বাঘ কি ছাড়তো গরুকে? না ছাড়তো না। ছাড়তো না, তাকে তার উপর আক্রমণ করতো, কিংবা গরু বাঘকে দেখে কি পলায়ন পর হতো। এগুলো হয় যেটা ন্যাচারালি। কিন্তু এখানে আমরা কি দেখছি, প্রত্যেকে তাদের নিজস্ব চরিত্রগত বৈশিষ্ট্যকে দূরে ঠেলে দিয়ে তারা কি একটা মানে সেই বারবার এটা এই উদাহরণটা দিতে গিয়ে আমার খুব মনে পড়ছে দুটি উপন্যাসের দুটি আলোচনার নাম। একটা হচ্ছে তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, সম্ভবত ঠিকই বলছি আমি, ছেঁড়াতার নাটকের সেই লঙ্গরখানার দৃশ্য আর কি, ঠিক আছে? কিংবা আপনার হচ্ছে আর একটা নাটক আছে, এই জাতীয় নাটক, কি নাম বলো আর কি, কে বলতে পারে? লঙ্গখানা বা দুর্ভিক্ষের ছবি আছে এমন নাটক, এনিওয়ান? দুর্ভিক্ষের ছবি আছে এমন নাটকের নাম কি? সাহিত্যিক করছেন এর বলো। দুর্ভিক্ষের প্রেক্ষাপট আছে এমন নাটকের নাম কি? ছেঁড়াতার ছাড়া? নবান্নটা হবে কি? হ্যাঁ বলো। নবান্ন, মিশন 100% ভট্টাচার্য। নবান্ন হবে, আগুন হবে, কেন এগুলো হবে না? এগুলো প্রত্যেকটা দুটো দুর্ভিক্ষের প্রেক্ষাপট নিয়ে লেখা, ঠিক আছে? এদিকে উপন্যাসের দিকে তাকালে আমরা আপনার বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাসের মধ্যে আমরা দেখবো আর কি, আছে এই জাতীয় আপনার হচ্ছে এই যে বাঘ প্রাণীর এই যে বিষয়টি আর কি, মানে তারা নিজস্ব বৈশিষ্ট্যকে হারিয়ে, আসলে আমি বলতে চাইছি এটাই যে পরিস্থিতি সবসময় কি করে, অনেক কিছু পাল্টে দেয়। তাই আমরা দেখব দুর্ভিক্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কে ধনী কে গরিব তার প্রত্যেকে নিজেদের পরিচয় ভুলে গিয়ে তারা একই সরণিতে দাঁড়িয়েছিল, একই ফুটপাতে এসে দাঁড়িয়েছিল সবাই, এবং সবাই তখন দুর্ভিক্ষের কবলিত। তাহলে সবাই ক্ষুধার জ্বালায় পীড়িত আর কি, অন্যের প্রত্যাশী প্রত্যেকে। এই যে দুর্ভিক্ষ কি করলো, তাতে সবাইকে, গরিব মানুষ এবং ধনী মানুষ সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিল। তাহলে এখানে কি হলো, ধনীরা তাদের বৈশিষ্ট্যকে ত্যাগ করলো, গরিবরাও তাদের কি গরিবত্বকে ত্যাগ করলো, সবাই এখন এক পথের পথিক। ঠিক তেমনি ভাবে আমরা চাঁদের পাহাড় উপন্যাসে দেখবো কি, যখন অগ্নুৎপাত হচ্ছে পাহাড়ে, তাহলে পাহাড়ের পাদদেশে থাকা বিভিন্ন প্রকার জন্তু, হিংস্র কিংবা নন হিংস্র, সবাই তখন প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে, পলায়ন পর সবাই দৌড়াচ্ছে নিম্ন নিম্ন পতাকার দিকে, এক সারিতে। তখন সামনে পিছনে কে কার পিছনে আছে তারা তা দেখছে না, মানে সেই হায়না বেবুন বনমহিষ চিতাবাঘ প্রত্যেকেই দলবদ্ধ হয়ে ছুটছে আর কি, যা কখনো
বিরল দৃশ্য দেখা যায় না। দেখো আমি আসলে বলতে বলতে অন্যান্য প্রসঙ্গে আসছি, বিষয়গুলি আরেকটু চর্চার আলোকে নিয়ে আসার জন্য। এখানে দেখো উজ্জ্বল যে ভুলটা করছিল, সেন্টেন্সের মধ্যে কিন্তু বাঘ গরু তারা নিজেদের বৈশিষ্ট্য হারিয়ে বিবাদের পরিবর্তে বরং সহযোগী মনোভাব নিয়ে একই ঘাটে তারা কি জলপানে রত। তাই কি আমরা এখানে দেখলাম যে সমাপেক্ষীরা জল খায় একটি, কর্তৃপদ এখানে দুটি, বাঘ এবং গরু, এবং এই দুটি কর্তৃপদের মধ্যে একটা সহযোগিতার ভাবনা রয়েছে, তাই এটি ডেফিনেটলি সহযোগী কর্তা। উজ্জ্বল পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ পরে কোশ্চেন, পরে সেন্টেন্স বলো। সূর্য উদিত হইলে কোমল প্রস্ফুটিত হইল। সূর্য, এটা তো প্রয়োজক। না ভুল হচ্ছে। সূর্য উদিত হইলে, এটুকু কি অসমবায় ক্রিয়া। দেখো সূর্য উদিত হইলে, তারপর কি বক্তব্য পরিষ্কার? ইনকমপ্লিট, তাহলে অসমাপিকা। কমল প্রস্ফুটিত হইল, এটুকু কিন্তু সমাপিক ক্রিয়া। তাহলে আমরা কি পেলাম? অসমাপিক ক্রিয়া পাচ্ছি, আবার আপনার হচ্ছে সমাপিক ক্রিয়াও পাচ্ছি আর কি। দুটো কর্তা আলাদা হচ্ছে, একটা সূর্য আর একটা কমল পদ্মফুল, ঠিক আছে? এমন কি যে সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স, একটা সমাপিকা সম্পূর্ণ হবে, একটা অসম্পূর্ণ থাকবে, দুটো কর্তা আলাদা হবে। সেক্ষেত্রে আমরা অসমাপিক ক্রিয়া যেটা আছে তার যে কর্তা, তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। আমি নিরপেক্ষ কর্তার সংজ্ঞায় বলেছি বা বৈশিষ্ট্যে বলেছি, তাই এটা সূর্যটা ডেফিনেটলি নিরপেক্ষ কর্তা। বললাম পরিষ্কার হয়েছে না? আবারও বলবো, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সম্ভবত। প্লিজ কথা বলবে, না হলে অন্য কাছে আসতে হবে। স্যার আরেকবার বলবেন। আর একবার বলবো, তাই তো? নিরপেক্ষ কর্তার কনসেপ্টটা বোঝো। কি আমি নিরপেক্ষ কর্তা যখনই, হ্যাঁ বলো এসবি। আমি বলবো বললেন? আমি আলোচনা করছি, শোনো, বলতে না পারলে বলবে। ঠিক আছে। নিরপেক্ষ কর্তার কনসেপ্টটা হচ্ছে এই, যে সেখানে সেই বাক্যের মধ্যে দেখবো যে সেন্টেন্সটা থাকবে, সেখানে দুটো সেন্টেন্স পাবো, একটা সম্পূর্ণ সেন্টেন্স, একটা অসম্পূর্ণ সেন্টেন্স। তাহলে অসম্পূর্ণ সেন্টেন্স যেটা, সেটা অসমাপিক ক্রিয়া সেখানে আছে, যেটা সম্পূর্ণ সেন্টেন্স তার মধ্যে সমাপিক ক্রিয়া থাকবে। এখানে দেখো তাই আছে। সূর্য উদিত হইলে অসম্পূর্ণ বক্তব্য, দেখবে যেখানে অসমাপিক ক্রিয়া। আবার কমল প্রস্ফুটিত হইল, দেখো সম্পূর্ণ মানে কমপ্লিট বক্তব্য, তাই এরা সমাপিক ক্রিয়া। যদি এমন দুটো সেন্টেন্স পাই, একটা সমাপিকা, একটা অসমাপিক ক্রিয়া, মানে সমাপিকা একটা, একটা অসমাপিকা, একটা সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ, সেক্ষেত্রে অসম্পূর্ণ যেটা, যেটা অসমাপিকা, সেই ক্রিয়ার যে কর্তা, তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলে চিনব। বিদ্যুৎ, এবার বুঝতে পেরেছো? বিদ্যুৎ কথা বলবে। দেখো এখানে সূর্য উদিত হইলে, এটা অসম্পূর্ণ সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, চলো পরে কোশ্চেন আনসার বলো। উজ্জ্বলে দেখলাম অনেকটাই দুর্বলতা রয়েছে, উজ্জ্বল বুঝতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে বারবার। উজ্জ্বল পসিবল হলে পরে কোশ্চেন বলো, পরে সেন্টেন্স বলো, কুইক। স্কুল অন্য বাড়িতে উঠে গেছে। পড়েনি স্কুল। পারোনি। দেখো স্কুল অন্য বাড়িতে উঠে গেছে, এই সেন্টেন্সে ক্রিয়াকে, স্কুল আছে। ক্রিয়াকে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটি? স্কুল অন্য বাড়িতে উঠে গেছে, এই সেন্টেন্সে উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। ক্রিয়া খুব পরিষ্কার, উজ্জ্বল ভালো বোঝো। তাহলে যদি ক্রিয়া উঠে গেছে হয়, এবারে আপনার হচ্ছে এই কি উঠে গেছে ক্রিয়া, এই ক্রিয়া কর্তা কে বলো এবারে? বিদ্যুৎ বা উজ্জ্বল, উঠে গেছে ক্রিয়ার কর্তা কে? উঠে গেছে স্কুল, তো স্কুল কর্তা? কর্ম।
কর্তা তো নেই, স্কুল কর্তা কি করে হয়? উঠে গেছে ক্রিয়ার কর্তা কে? কে উঠে গেছে? উত্তর তো নেই। না না না। আসলে উত্তর তো নাই এখানে। এবারে যদি বলি কি উঠে গেছে তাহলে তো স্কুল উঠে গেছে, কিন্তু আসলে কে উঠে গেছে তার কি উত্তর আছে? না না। এই তো। তাহলে কি উঠে গেছে তার উত্তর কিন্তু আমরা পাচ্ছি আমরা। দ্যাট মিন্স কর্ম পাচ্ছি। সেই কর্মই আবার দেখো কে উঠে গেছে বলেও যেন যখন বলছি কে উঠে গেছে তার উত্তর যেন হয়ে যাচ্ছে আর কি। উত্তর হচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দ্যাট মিন্স কর্মে কি হচ্ছে সেই কর্তার ন্যায় আচরণ করছে, আসলে এখানে কর্তা নেই, অনুক্ত বা উজ্জ্বল। এটা বলেছি আসলে সেন্টেন্সের মধ্যে কর্তার উল্লেখ নাই, বরং কর্মের উল্লেখ আছে। আর কর্তা নেই বলেই কর্ম এখন রাজাধিরাজ, সে নিজেই কর্তার জায়গা নিয়েছে। এই কর্মকে দেখে যেন মনে হচ্ছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এই যেন মনে হচ্ছে কর্তা গো, আসলে না। এই যে ব্যাপারটা, এমন গোলক ধাঁধা যদি আমরা কোথাও পাই তখন সেটা কর্ম কর্তৃবাচ্যের কর্তা হবে। উজ্জ্বল, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। যেমন আমি আরেকটা সেন্টেন্স বলছি, দেখো একই কনসেপ্ট। শাঁখ বাজে, দেখো শাঁখ। কিংবা একটা বাক্য লেখো, ছোট মুখে বড় কথা ভালো শোনায় না। ছোট মুখে বড় কথা ভালো শোনায় না। আমরা এগুলো চলিত বাংলায় বলি, যেটা বাংলায় খুব ব্যবহার হয়। ছোট মুখে বড় কথা ভালো শোনায় না, কথা। দেখো উজ্জ্বল, এটাকে দিয়ে ব্যাখ্যা করো তো দেখি, কর্ম করতে করতে কর্তা কিভাবে হলো। এই সেন্টেন্সটা তুমি নিয়মিত করে ব্যাখ্যা করো, সবাই আমরা শুনবো। ছোট মুখে বড় কথা ভালো শোনায় না, কথা। এটা কর্ম কর্তৃপক্ষের কর্তা হলো, কেন হলো ব্যাখ্যা করো। উজ্জ্বল প্লিজ, কুইক। তো হচ্ছে বলো বলো, নিজের মতো করে ব্যাখ্যা করো, আমি যে কনসেপ্ট বলেছি যে কনসেপ্টের আলোকে বলো। কর্মে কর্তার প্রাধান্য লাভ করছে। প্রথমে কি ধরতে হবে সেন্টেন্সে? আগে ক্রিয়া থাকবে ক্রিয়া ক্রিয়া, হুম। সেটাকে খোঁজো, নাহলে তুমি তো আপনার দিশা পাবে না। বাক্যের ক্রিয়া কর্তার উল্লেখ না থাকলে কর্ম যখন কর্তার প্রাধান্য লাভ করে। হ্যাঁ, তা তোমাকে আগে তো ক্রিয়াকে খুঁজতে হবে, তারপরে তুমি কর্তা খুঁজবে, তারপরে কর্ম খুঁজবে। এইগুলো খুঁজে নিতে পারলে বা খোঁজার চেষ্টা করে এগোতে পারলে তবেই তো উত্তরে পৌঁছাবে নাকি। পাঠে পাঠে বলো, ছোট মুখে বড় কথা ভালো শোনায় না, ক্রিয়াকে ক্রিয়া আছে কথা তো শোনায় না, শোনায় না। শোনায় শোনায় শোনায়, শোনায় না। শোনায় এটা হচ্ছে ক্রিয়া। এবার কর্তাকে দেখো, ছোট মুখে বড় কথা নিজে মানে ভালো শোনায় না, তাহলে এখানে কি আপনার যে বলছে সে কি আছে এখানে? না নেই। সে তো প্রেজেন্ট নেই, সে তো অন্তরাল থেকে বলছে আর কি, সে পুতুল নাচ মতো আর কি, পর্দার অন্তরাল থেকে তা নাড়ানো হচ্ছে আর কি। এবার দেখো এই যে কথা, কি শোনায় না, কথা শোনায় না, কি দিয়ে কিন্তু আমরা উত্তর পাচ্ছি, দ্যাট মিন্স কর্ম পাচ্ছি। সে কর্মে কি হচ্ছে, কে শোনায় না, আবার দেখো খানিকটা মনে হচ্ছে জানো কথা শোনায় না। অর্থাৎ কর্মই আবার তাকে কি কর্তা রূপে খানিকটা বসানো যাচ্ছে, যদিও ঠিক না, কিন্তু ভুল ভাবে পাচ্ছি খানিকটা আমরা, এমন ভাব পাচ্ছি বলেই এখানে কি হচ্ছে, কর্ম কর্তৃবাচ্য হচ্ছে। কারণ কথা নিজে শোনে না, কেউ কথা শোনায়, এই ব্যাপারটা তো রয়ে গেছে এখানে। বলো কে বুঝতে পারেনি? মৌসুমী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কনসেপ্ট গুলি বুঝবে, নাহলে বিপদ, খুব বিপদ। মানে আপনার ঘুরিয়ে ফিরে যখন এই যে সেন্টেন্স দিয়ে দেবে আমরা পাজল হয়ে পড়বো আর কি। আর ওরা জানে বেশ কিছু জটিল সেন্টেন্স মানে তুলে ধরবে আর কি। আচ্ছা, আর বাকি আছে? সবগুলি তো হলো আর কি। আচ্ছা, একটা বাকি আছে তো, ঢেকে স্বর্গে গিয়েও ধান ভানে।
হ্যাঁ স্যার আরে আছে। দুটো আছে স্যার। রবিকে নিয়ে জমে মানুষে টানটানি হচ্ছে। ঠিক আছে, এবার উত্তর কি? রোগীকে নিয়ে, ওটার উত্তর কি হবে? সেটা তো ব্যতিহার হবে তো। এটা Definitely ব্যতিহার হবে। জমি মানুষের টানাটানি, দ্যাট মিন্স কি একটা প্রতিযোগিতা, কম্পিটিশন। পারস্পরিক ক্রিয়া বলেছে। ডেফিনেটলি, তাই এটা ব্যতিহার কর্তা। আর ঢেকি স্বর্গীয় ধান মানে ঢেকি এটা সাধন করতে হবে। একে সাধন কর্তা। উপকরণ, সাধারণ কর্তা। সাধারণ না, সাধন কর্তা। সাধারণ আর সাধন দুটো শব্দের অর্থগত তফাৎ আছে গো। সাধন কর্তা মানে যাকে দিয়ে কাজটা সাধিত হয়, সম্পন্ন হয়, বোঝা গেছে? তাহলে সাধন হ্যাঁ মানে হ্যাঁ, কি? বোঝা। সম্পন্ন হওয়া। কি না উপকরণ, সে কি করবে? কাজে হেল্প করবে। এখানে ঢেকি, সে কি করে? ধান ভানতে সাহায্য করে। অথচ সেই উপকরণ এখানে কর্তার আসন নিয়েছে। ঢেকি স্বর্গীয় ধান মানে, ধান মানছে কে? ঢেকি নিজেই। মানে ঢেকি নিত্য কাজ করে চলে, সে অন্য কিছু বোঝে না। তার কাজই হচ্ছে কাজ করা, কাজ ছাড়া কিছু বোঝে না। কাজ, কাজ এবং কাজ, এই যে ব্যাপারটা আসলে এর মধ্যে দিয়ে বলা হচ্ছে যে ঢেকি এখন এখানেও কাজ করে চলেছে, স্বর্গে গিয়েও সে আরাম আয়েশ করবে না, সে তখনও কাজ করবে। তাই বলছে যে ঢেকি স্বর্গীয় ধান ভানে, মানে এখানে ঢেকি যেন নিজেই কাজটা করছে। আসলে কি তাই? তা নয়, কিন্তু এখানে তেমন কনসেপ্টই চলে এসছে। তাই এটা অবশ্যই সাধন কর্তা আর কি। তারপর আমরা পাচ্ছি সমধাতুজ কর্তা একটা পাচ্ছি। সমধাতুজ দ্যাট মিন্স খুব পরিষ্কার যে সমধাতুজ, সমান ধাতু থেকে জন্ম। সম মানে সমান, ধাতু দ্যাট মিন্স মূল অংশ, ক্রিয়ার সেই মানে মূল অংশ আর কি। ঠিক আছে? আর জ, জ মানে উৎপত্তি বা সৃষ্টি। সমান ধাতু থেকে কি হবে? উৎপত্তি হবে, সেটাই হচ্ছে সমধাতুজ আর কি। অর্থাৎ আমরা দেখব যে আপনার যে সেখানে দুটি আমরা কর্তা পাবো আর কি। সরি, দুটি শব্দে সব মানে একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। পুজোর সময় বাজনা বাজে, তাহলে বাজনা এবং বাজে এই যে দুটি শব্দ পাচ্ছি আমরা, দুটো শব্দেরই কি মূল ধাতু কিন্তু এক। একই ধাতু থেকে বাজনাও এসছে, একই ধাতু থেকে বাজেও এসছে। এমন যদি মানে দুটি শব্দের মূল ধাতু এক হয়, সেক্ষেত্রে আপনার সমধাতুজ কর্তার মধ্যে তারা পড়বে। হয়েছে? চলো, এরপর আমরা আসছি একটা আপনার বাক্যাংশ কর্তা। তার কনসেপ্ট এরকমই, নোট ডাউন করে নেওয়া প্রয়োজনে, যে কখনো কখনো বাক্যের অন্তর্গত বাক্যাংশ, কখনো কখনো বাক্যের অন্তর্গত বাক্যাংশ একটি অখণ্ড ভাব প্রকাশ করে। মানে বাক্যের অন্তর্গত বাক্যাংশ কি করবে? মানে সেটা সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ আর কি। এই বাক্যাংশটা আবার হবে যে সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ কি করবে? একটা অখণ্ড ভাব প্রকাশ করবে এবং নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটির কর্তা রূপে প্রযুক্ত হয়। আবার বলছি, কখনো কখনো বাক্যের অন্তর্গত বাক্যাংশ, কখনো কখনো বাক্যের অন্তর্গত বাক্যাংশ, বন্ধনীতে লিখবে সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ, সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ, বন্ধনী ক্লোজ করবে, একটি অখণ্ড ভাব প্রকাশ করে, একটি অখণ্ড ভাব প্রকাশ করে এবং নামপদের গুণ বিশিষ্টাংশে, নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটির, নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটির কর্তা রূপে প্রযুক্ত হয়। নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটির কর্তা রূপে প্রযুক্ত হয়। নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটির কর্তা রূপে প্রযুক্ত হয়।
নামপদের গুণ বিশিষ্টাংশে বাক্যটি কর্তা রূপে প্রযুক্ত হয়। এক্ষেত্রে সেই কর্তাকে বাক্যাংশ কর্তা বলে। ঠিক আছে, উদাহরণ নাও একটা, তাহলে আমি এটা বলতে পারবো পরিষ্কার। সৎপথে জীবন যাপন সহজ নয়। সৎপথে জীবন যাপন সহজ নয়। সৎপথে জীবন যাপন সহজ নয়, এখানে দেখো সৎপথে জীবন যাপন, এই অংশটা হচ্ছে এখানে আমরা বাক্যাংশ কর্তার পর্যায়ভুক্ত আর কি, বা পাচ্ছি। কারণ বাক্যের অন্তর্গত বাক্যাংশ কি হচ্ছে, একটা অখণ্ড ভাব প্রকাশ করছে। এই যে বাক্যের অন্তর্গত একটা বাক্যাংশ, মানে টোটাল বাক্য হচ্ছে সৎপথে জীবনযাপন সহজ নয়, তার মধ্যে একটা বাক্যাংশ কি সৎপথে জীবনযাপন, এটা কি করছে, একটা মানে মূল ভাব, অখণ্ড ভাব প্রকাশ করছে আর কি। ঠিক আছে, ফলে এটাই হচ্ছে আপনার বাক্যাংশ কর্তা আর কি। যদি সংজ্ঞাটাকে আমরা আরো সহজভাবে নিতে পারি, অন্যভাবে বলতে পারি, প্রয়োজনে এটাও লিখে রাখো যে বাক্যে সমাপিকা ক্রিয়াবিহীন। সমাপিকা ক্রিয়াবিহীন মানে সমাপিকা ক্রিয়া থাকবে না? সমাপিকা ক্রিয়াহীন, দেখতে সমাপিকা ক্রিয়া থাকবে না। বাক্যে সমাপিকা ক্রিয়াহীন কোন বাক্যাংশ, সৎপথে জীবন যাপন, এটুকুর মধ্যে কি সমাপিকা ক্রিয়া আছে? না। আমি এইটুকু চকার করতে বললাম, এইটুকু তো যে সৎপথে জীবন যাপন, তারপরে তো আর বলেনি। কিন্তু বুঝতে পারি না এই সমাপিকা ক্রিয়াবিহীন। হ্যাঁ বলো গো। সংজ্ঞাটা পড়ি, বারে যখনই পড়ি তখনই ভালো করেই পড়ি এই এই বাক্যাংশ ক্রিয়া কর্তা আর উপবাক্যের কর্তা, কিন্তু বুঝতে পারি না। দুটো গুলিয়ে যায়, তাই তো? হ্যাঁ, এখানে বলা আছে যে সমাপিকা ক্রিয়াবিহীন। তোমার এটা সাউন্ড আসছে না গো। যাক, আশা করি আজকে ক্লাসের পরে আর গোলানোর কথা হবে না, মানে গোলাবে না কারোরই। আমি বারবার বলছি কিন্তু বলে দিয়েছি, এখানে সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ, মানে যে অংশটা চকাউট থাকবে, দাগানো থাকবে, তার মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে না। আর সমাপিকা ক্রিয়াবিহীন বা সমাপিকা ক্রিয়াহীন একই কথা, বিহীন হীন মানে ছাড়া, তাহলে ওই অংশের মধ্যে কি সমাপিকা ক্রিয়া থাকবে না। সেই অংশটা যদি কি করবে, যদি একটা অখণ্ড ভাব প্রকাশ করে, বাক্যের একটা অংশ হয়ে, একটা পাঠ হয়ে, মানে বাক্যের একটা পাঠ হওয়া সত্ত্বেও একটা অখণ্ড ভাব প্রকাশ করবে এবং তার মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে না, এমন অংশ যদি সেই বাক্যে কর্তা হয়, তাহলে সেটাকে বাক্যাংশ কর্তা। দেখো এই যে সেন্টেন্সটাই সৎপথে জীবনযাপন সহজ নয়, তাহলে এখানে সৎপথে জীবন সহজ নয়, আসলে যে বলছে সে তো অনুজ্জ, মানে আড়াল রয়ে গেছে, কিন্তু এই যে সৎপথে জীবনযাপন, এটাই যেন কি কর্তার ভূমিকা নিয়েছে, তাই এটা কর্তা আর কি এখানে। ঠিক আছে, ফলে একদিকে যেমন কর্তার ভূমিকা নিল, তেমন ভাবে এর মধ্যে সমাপিকা নেই, আবার উল্টো দিকে এটা টোটাল বাক্যের একটা অংশ এবং অখণ্ড ভাবও প্রকাশ করছে। এতগুলি বৈশিষ্ট্যের মানদণ্ডে একে আমরা বাক্যাংশ কর্তা বলে চিহ্নিত করছি। বি ক্লিয়ার? চলো আমি সংজ্ঞাটি আবার অন্যভাবে বলছি আর কি। লিখবে বাক্যে সমাপিকা ক্রিয়াহীন, বাক্যে সমাপিকা ক্রিয়াহীন কোন বাক্যাংশ, বাক্যে সমাপিকা ক্রিয়াহীন কোন বাক্যাংশ কর্তার ভূমিকা নিলে, কর্তার ভূমিকা নিলে তাকে বাক্যাংশ কর্তা বলে। একই কথা, একটু ঘুরিয়ে বললাম। উদাহরণ দাও। হ্যাঁ বলো তো।
আরেকবার সংজ্ঞাটা বলেন। দুটো সংজ্ঞা দুভাবে বলেছি, দুটোই কি বলবো না একটা বলবো? না, শেষেরটা। হ্যাঁ, সমাপিকাহীন। শেষেরটা। শেষের। বাক্যে সমাপিকা ক্রিয়াহীন হ্যাঁ। কোন বাক্যাংশ কর্তার ভূমিকা নিলে তাকে বাক্যাংশ কর্তা বলে। ক্লিয়ার? আমি উদাহরণ আরো কয়েকটা বলছি, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। লেখো, তোমরা সবাই নতুন ভাবেই তো শুরু করলে। তোমরা সবাই নতুন ভাবেই তো শুরু করলে। এই সেন্টেন্সে তোমরা সবাই নতুন ভাবেই এই পর্যন্ত দাগাও। তোমরা সবাই নতুন ভাবেই এই অবধি দাগাবে। দেখো বাক্যাংশ কর্তা হচ্ছে। আবার একটা সেন্টেন্স বলছি, সত্যিই আমার এমন চিৎকার করাটা ঠিক হয়নি। সত্যিই আমার এমন চিৎকার করাটা ঠিক হয়নি। সত্যি আমার এমন চিৎকার করাটা ঠিক হয়নি। এই সেন্টেন্সে সত্যি আমার এমন চিৎকার করাটা এই অবধি দেখাবে। তারপর পরের আরেকটা বাক্য, ওদের ঠিক সময়ে না আসাই ওদের এসবি মিউট করো। ওদের ঠিক সময়ে না আসাই কাল হলো। কাল মানে বিপদ। ওদের ঠিক সময়ে না আসাই কাল হলো। না আসাই পর্যন্ত দাগাবে। ওদের ঠিক সময়ে না আসাই অব্দি দাগাও। তারপর পরে আরেকটা বাক্য বলছি, তাদের এত চিন্তা ভাবনা, তাদের এত চিন্তা ভাবনা কোনো কাজেই লাগলো না। তাদের এত চিন্তা ভাবনা কোনো কাজেই লাগলো না। তাদের এত চিন্তা ভাবনা এই অবধি দাগাবে। দেখো যে কটা বাক্য বলেছি প্রত্যেকটা বাক্যের যে অংশগুলো জোগাড় করতে বললাম সেই অংশগুলো প্রত্যেকটাই সমাপিকা ক্রিয়া ছাড়া, এবং অবশ্যই প্রত্যেকটা বাক্যের একটা অংশ এবং অবশ্যই একটা অখণ্ড ভাব ওই চকাট অংশগুলো প্রকাশ করছে। এতগুলো বৈশিষ্ট্য মানছে বা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তাই এগুলি ডেফিনেটলি বাক্যাংশ কর্তার উদাহরণ। কে বুঝতে পারেনি এবার বলো? আমি একাধিক উদাহরণ দিলাম। এনিওয়ান প্রবলেম আছে এমন কারণ কেউ আছো? আমি প্র্যাকটিস যখন আরো করতে দেব তখন কিন্তু বললে শুনবো না। এখন একবার ছাড়া 100 বার বলতে পারবে, বল, আমি বলে দেব, কোন সমস্যা নেই। তাহলে আশা করি প্রত্যেকের বুঝতে পেরেছো। চলে এরপর আমরা এদি বলছিল উপবাক্য কর্তা নিয়ে একটা প্রবলেম হয়, তাহলে উপবাক্য কর্তা নিয়ে একটু লিখি বা নোট ডাউন করি, দেখা যাক আসলে আপনার সমস্যা যাতে আর না হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি আর কি। আশা করি এরপরে আর সমস্যা হবে না আর কি। লিখবে উপবাক্য কর্তা। আর ডেফিনিশনটা এরকমই, লেখো, বাক্যে সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্যে সমাপিকা ক্রিয়া যুক্ত একটি উপবাক্য। বাক্যে সমাপিকা ক্রিয়া যুক্ত একটি উপবাক্য, কমা দিয়ে অন্য উপবাক্যটির
ক্রিয়ার অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে, অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে, তাকে উপবাক্য কর্তা বলে। আবার বলছি, এরপর উদাহরণ দেব, দিয়ে ব্যাখ্যায় আসবো, আশা করি আরো বুঝতে পারবে। সংজ্ঞাটা হচ্ছে এরকমই যে বাক্যে সমাপিকা ক্রিয়া যুক্ত একটি উপবাক্য, অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে তাকে উপবাক্য কর্তা বলে। পরিষ্কার? চলে এবার আমরা উদাহরণ নেই, তাহলে বুঝতে পারবো। লিখব, লেখো, উদাহরণ বলছি আমি। তারা এভাবে কথা বলবে, তারা এভাবে কথা বলবে, তারা এভাবে কথা বলবে বোঝাই যায়নি। তারা এভাবে কথা বলবে বোঝাই যায়নি। আরেকটা সেন্টেন্স লেখো, সবাই একসঙ্গে আসবে, সবাই একসঙ্গে আসবে, জানতাম না। সবাই একসঙ্গে আসবে জানতাম না। হয়েছে? এবারে দেখো, আমি বলছি বিষয়টি একটু আরো পরিষ্কার হয়ে নাও সংজ্ঞার আলোকে। দেখ, আমি সংজ্ঞায় বলছি, সংজ্ঞায় ডেফিনিশন বলেছি, বাক্যে সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে। তাহলে বাক্যে সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য অন্য উপবাক্যটির, তাহলে উপবাক্য কথাটা কিন্তু দুবার বলছি আমি। একটা সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে বলছি। তাহলে আমরা পরিষ্কার পাচ্ছি এখানে উপবাক্য থাকবে কটা? দুটো। একটা হবে মানে প্রধান, অন্যটি কি হবে? অপ্রধান। কারণ বলছি এখানে যে ক্রিয়া সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য কি করবে? অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নেবে। তাহলে এবারটা অন্যটার উপরে কি করবে? প্রভাব ফেলবে। তাহলে নিশ্চয়ই একজন হবে প্রধান, আরেকজন হবে অপ্রধান। খুব স্বাভাবিক কনসেপ্ট। তাহলে উপবাক্য থাকবে দুটি, একটা হবে কি, এদের মধ্যে একটি হয়তো প্রধান হবে, অন্যটি হবে অপ্রধান হবে। ঠিক আছে? এবং এই দুটি বাক্যের সভাপতি কি হবে? আপনার সমাপিকা ক্রিয়া আমরা পাবো আর কি, দুটি সমাপিকা ক্রিয়াও থেকে যাবে। তাহলে সাধারণ এই যে কনসেপ্ট আমরা পাচ্ছি আর কি এখানে সংজ্ঞার মধ্যে, যে বাক্যের সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নিলে তাকে উপবাক্য কর্তা বলে। এখানে দেখো, একটু উদাহরণে আসি। সবাই একসঙ্গে আসবে জানতাম না, কিংবা তারা এভাবে কথা বলবে বোঝাই যায়নি। এই দুটি সেন্টেন্স একটু আমরা তাকাই, তাকে দেখি আর কি। এখানে কি বলছে যে বাক্যের সমাপিকা ক্রিয়াযুক্ত একটা উপবাক্য অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তা ভূমিকা নিচ্ছে। তারা এভাবে আসবে, তারা এভাবে কথা বলবে বোঝাই যায়নি। বল এর কি বলে, এই লাইনটার ব্যাখ্যা করো, কেন উপবাক্য কর্তা হলো আর কি। বলছে তারা এভাবে কথা বলবে বোঝা যায়নি। এখানে তারা এভাবে কথা বলবে, এই বলবেটা হলো সমাপিকা ক্রিয়া। একদম। আর কি বলেছে, এটা বোঝাই যায়নি প্রধান হ্যাঁ বাক্য, আর বোঝা যায়নি এটা হলো অপ্রধান বাক্য। একদম কিন্তু অপ্রধান বাক্য। তারা সেই জন্য
এটা হলো উপবাক্যীয় কর্তা। শেষ ব্যাখ্যাটা আবার বলো অন্যের উদ্দেশ্যে। হ্যাঁ, শেষ ব্যাখ্যাটা কি বললে? প্রধান বললাম অপধান পরিষ্কার হলো, তারপর বোঝাই যায়নি, এটা হলো অপ্রধান উপবাক্যীয় কর্তা, এই সরি অপ্রধান উপবাক্য, হ্যাঁ। আর এর কর্তা হলো তারা, হুম। প্রধান যে উপবাক্য, হুম। এর ভুলিয়ে দিলাম। বের হচ্ছিল ভালো, বলো শেষ ব্যাখ্যাটা সুন্দর হচ্ছে না কেন? এই বলছিলাম তো নাকি হলো ওই যে ভালো এই যে বললে তো, যে তারা প্রধান বাক্যের কর্তা তারা, সে কি করলো? ওই যে বোঝাই তারা হলো, যায়নি, এই হ্যাঁ যে এই আপনার বোঝা যায়নি মানে বোঝাই অপ্রধান, যায়নি, এই যে এখানে সমাপিক ক্রিয়া রইলো, এই ক্রিয়ার কি করো, কর্তার ভূমিকা নিল না? এই ক্রিয়ার কর্তা হয়ে গেল তারা। হ্যাঁ, হ্যাঁ, এমন হলেই এটাই তো তো উপবাক্য বললাম। হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এমন হলেই তো উপবাক্যের কর্তা হবে। আজকে খুব সুন্দর বুঝলাম দুটোই। বোঝা গেছে? মানে হ্যাঁ, বিষয় হচ্ছে, আগে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে দুটি উপবাক্য থাকবে, কারণ আমি সংজ্ঞার মধ্যে বারবার কিন্তু দুটি উপবাক্য শব্দ উচ্চারণ করছি, যে বাক্যের কারণ স্বাভাবিকা একটু ক্রিয়াযুক্ত একটি উপবাক্য অন্য উপবাক্যটির, তাহলে একটা অন্যটা, তাহলে দ্যাট মিন্স কি দুটো উপবাক্য থাকছে এবং দুটোই সমাপিকা ক্রিয়াযুক্ত হতে হবে। এটা একটা মারাত্মক পয়েন্ট, কারণ কথা বলবে, বোঝা যায়, বোঝাই যায়নি, সবগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স, তাহলে সমাপিকা ক্রিয়া থাকছে। তাই দুটি উপবাক্য থাকবে, একটা হবে প্রধান, অন্যটি হবে অপ্রধান, দুটি সমাপিক ক্রিয়া থাকবে। এবারে আপনার যে প্রধান উপবাক্যের যে কর্তা, সে কি করবে? সেকেন্ড অপপ্রধান উপবাক্যের কর্তার জায়গায় সে কি করে জায়গা জুড়ে নেবে? এই যে মানে সংজ্ঞার মধ্যে একটা বলেছি ফের, যে অন্য উপবাক্যটির ক্রিয়ার কর্তার ভূমিকা নেবে, অর্থাৎ অপ্রধান উপবাক্যের যে ক্রিয়া, তার কর্তা হয়ে দাঁড়াবে কে? প্রধান উপবাক্যের কর্তা যে নিজে, সে, অর্থাৎ সে ওখানেও প্রধান, এখানে এসে প্রধানগিরি করবে, বাংলা কথা আর কি। উজ্জ্বল বলতে পারছি? মানে চলিত কথা না বললে বুঝতে পারবে না, তোমাদের আটপৌর জীবনে কথা বলতে হবে, হ্যাঁ হ্যাঁ মানে সাধু ভাষায় কথা বললে হবে না। এর কারণ অনেক ক্ষেত্রে কি আটপৌর ল্যাঙ্গুয়েজ এবং জীবনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা আমার গুরু মহাশয়ের বক্তব্য, যার জন্য আমি অনেক ক্ষেত্রেই হয়তো অপশনাল ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, কিন্তু নাটপুর জীবনের কথা বলছি আমি, মানে একটু নিজের মতো করে বোঝা, মানে ওই সাহিত্যিক ভাষা বা সাহিত্যিক ভাবনা থেকে সরে এসে জীবনের সঙ্গে মিশিয়ে ব্যাকরণ পড়ো, কারণ ব্যাকরণ নিজে ওয়ান কাইন্ড অফ সায়েন্স, ডেফিনেটলি জীবনের থেকে বিচ্ছিন্ন নয়। তাই এটা কিন্তু উপবাক্য মানে হচ্ছে আর কি, উপবাক্যীয় কর্তা হচ্ছে। এবারে আমরা আরো পরিষ্কার হয়ে নেওয়ার জন্য বাক্যাংশ কর্তার সঙ্গে উপবাক্যীয় কর্তার পার্থক্য কি সেটা লিখে নেই। আশা করি কখনো পাওনি কোথাও, তুমি আরেকটু বলছি, লেখো, একটা কথা লিখে রাখো, তাতে অনেক কাজে আসবে। তাহলে বাক্যাংশ কর্তা আর উপবাক্য কর্তার মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? আমাদের ইন্টারভিউ কোশ্চেন হতেই পারে, বলুন তো স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি পাচ্ছেন? তখন আমাদের স্যারের ভূমিকা নিতে হবে। চলো লিখবো, বাক্যাংশ কর্তায়, বাক্যাংশ কর্তায় বাক্যাংশটি, বাক্যাংশ কর্তায় বাক্যাংশটি সমাপিকা ক্রিয়াহীন, বারবার মাথায় রাখো, বাক্যাংশ কর্তায় বাক্যাংশটি সমাপিকা ক্রিয়াহীন, তাই একে বাক্যের মর্যাদা দেওয়া যায় না। যার মধ্যে সমাপিক ক্রিয়া নেই তাকে বাক্য বলবো না, আমরা বাক্য বলা যাবে না, এটা একটা কনসেপ্ট। তাই একে বাক্যের মর্যাদা দেওয়া যায় না। অন্যদিকে উপবাক্য কর্তায়, অন্যদিকে উপবাক্য কর্তায় বাক্যটি সমাপিকা ক্রিয়া যুক্ত, বারবার মাথায় রাখি, উপবাক্য কর্তায় বাক্যটি
সমাপিকা ক্রিয়া যুক্ত, তাই সে পূর্ণ বাক্যের মর্যাদা প্রাপ্ত। তাই সে পূর্ণ বাক্যের মর্যাদা প্রাপ্ত। হয়েছে? আমরা পার্থক্য নিলাম, আশা করি বুঝতে পারছি প্রত্যেকেই। কারো যদি কোথাও ডাউট থাকে তাহলে আমাকে বলবে। কোথাও কোনো ডাউট থাকলে বলবে। চলো আমরা পরের টপিক আসছি, মানে পরের সেটা হচ্ছে আলংকারিক কর্তা, পরের ভাগ। আলংকারিক কর্তা লিখবে, এর সংজ্ঞাটা এরকমই। বাক্যে চেতন রূপী, বাক্যে চেতন চয়কার তদন্তন চেতন রূপী অচেতন বস্তু, বাক্যে চেতন রূপী অচেতন বস্তু বা জীবরূপী বা জীবরূপী জড়বস্তু বা জীবরূপী জড়বস্তু কর্তার ভূমিকা নিলে। ফের বলছি, বাক্যে চেতন রূপী অচেতন বস্তু বা জীবরূপী জড়বস্তু কর্তার ভূমিকা নিলে তাকে আলংকারিক কর্তা বলে। যেমন উদাহরণ একটা নাও, তাহলে বুঝতে পারবে। এত জানে তবু নদী কথা বলে না। মান্নাদের না কারো জানে বেশ গান আছে, এত জানে তবু নদী কথা বলে না। নদী দেখো, মানে চেতন রূপী অচেতন বস্তু আর কি, অর্থাৎ তার উপরে আমরা মানে সেই সত্তা আরোপ করছি আর কি, মানবীয় সত্তা, যে নদী কথা বলছে না, এবং এখানে নদীকে কর্তা রূপে ধরে নিচ্ছি। এমনটি হলো আলংকারিক, এটা অলংকার অর্থে ইউজ হচ্ছে আর কি। এত জানে তবু নদী কথা বলে না, নদী যেন নিজে এখানে মানবী, তাকে আমরা মানবী সত্তা আরোপ করছি। কিংবা কবি শামসুর রহমানের কবিতায় যদি আমরা ফিরে যাই, বাংলাদেশের জাতীয় কবি কবি শামসুর রহমান, তার বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটির নাম আমার সুন্দর মনে পড়ছে আর কি। সেই কবিতায় কবি বলছেন, নদীও নর্তকী হয়, অর্থাৎ রাখালের বাঁশি শুনে, গেও রাখালের বা মাঠালি রাখালের বাঁশি শুনলে, বাঁশির সুর শুনে নদীও কখনো কখনো নর্তকী হয়, আর তার তালে তালে বাংলা ভাষা উচ্চারিত হয়। কি অসম্ভব ভাবনা আর কি। কবির তো এটাই, নদীও নর্তকী হয়, অর্থাৎ নদীও কখনো কখনো কি নারীর ভূমিকায়, নিত্যরত নারীর ভূমিকায় সে অবতীর্ণ হয়। ওই যে নদীর জল তরঙ্গ আর কি, হালকা বাতাসের জলের ঢেউ, সেটা কবি কল্পনায় যেন কোন নারীর নিত্যরত ভঙ্গি আর কি। নদীকে এখানে আমরা নারীত্বে মানে উপনীত করলাম, বা তার উপরে নারীত্বের স্বভাব আরোপ করলাম, ঠিক আছে। ফলে এই উদাহরণটা কিন্তু আলংকারিক। তাহলে এমন কনসেপ্ট যদি আমরা পাই, সেটা আলংকারিক করতে হবে আর কি। তাহলে কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতার যে উদাহরণ দিলাম, কিংবা এখানে যে গানের একটি প্রসঙ্গ, মান্নাদে বা কারো একটা হতে পারে, বিলক্ষণ তোমরা জানো সেটা, যে এত জানে তবু নদী কথা বলে না, এই যে নদী, তারপরে মানবীয় সত্তা আরোপ হয়েছে, এমন হলে সেক্ষেত্রে আলংকারিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা কর্তার উল্লেখযোগ্য ভাগগুলি যেগুলি হতে পারে সবগুলো নিয়ে একটা গ্লান্স কথা বললাম, আসলেই বলেছি। একটু হলো আশা করি তোমরা জানো। এরপরেও কারো কোনো ডাউট থাকলে বলো, কোথায় কার প্রবলেম। কর্তা নিয়ে আমি রইলাম আজকে, কুইক।
কারো কোন রকম কোনো বিভাগ নিয়ে সমস্যা আছে বা বুঝতে পারোনি এমন কিছু? কথা বলবে মধুমিতা, আমির, যার যার প্রেজেন্ট আছে, ধীরজ। ভালো হয়েছে, আজ বুঝতে পেরেছি। সকলে কি আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। ওকে, যদি বুঝতে পেরে থাকি প্রত্যেকেই, এবার আমরা একটু প্র্যাকটিসে আসি। আমি উদাহরণ দিচ্ছি, এবারে মিশিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, নির্ণয় করবে। লেখো, কুইক লিখবে। নিয়োগপত্র পেলে, তোমাদের উদ্দেশ্যেই বলছি আর কি, নিয়োগপত্র পেলে পোস্টম্যান ঠিকই জানাবে, চাপ নিতে হবে না তোমাদের, তার হাতে পৌঁছে গেলে তিনি ঠিক বাড়িতে পৌঁছে দেবেন। নিয়োগপত্র পেলে পোস্টম্যান ঠিকই জানাবে, নিয়োগপত্র নিচে দাগাবে, কি কারো বলতে হবে, মানে সবটাই আমি কর্তার মধ্যে রাখছি, এটুকু বলে দিলাম। এটা পত্রিকার নিয়ে কথা বললাম। নিয়োগপত্র পেলে পোস্টম্যান ঠিকই জানাবে। তারপর পরের কোশ্চেন বা পরের সেন্টেন্স, করোনা ভাইরাস গেলে স্কুল খুলবে। করোনা ভাইরাস গেলে স্কুল খুলবে। করোনা ভাইরাস, করোনা ভাইরাস গেলে, করোনা ভাইরাস দাগাও। তারপর করোনা ভাইরাস গেলে অবধি দাগাবে। পরে কোশ্চেন, চকিতে ফল ফলবে না, চকিতে ফল ফলবে না। ফল কি? ফলবে না, চ কয়েসি তয়কার, চকিতে। চকিতে? হ্যাঁ, আমরা চলিত বাংলায় বলি না, মানে হঠাৎ আর কি। চকিতে ফল ফলবে না, মানে হঠাৎ কোনো ফল হবে না আর কি, পরিশ্রম দরকার। চকিতে ফল ফলবে না, ফল ফলবে দাগাবে। তারপর মাস্টারে মাস্টারে মতভেদ শুরু। মাস্টারে মাস্টারে মতভেদ শুরু। মাস্টারে মাস্টারে মতভেদ শুরু, মাস্টারে মাস্টারে দাগাও। তারপরে তোমার দ্বারা কিছুই হবে না। তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দাগাবে। তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দাগাবে। তারপর এসবির এখনো খাওয়াই হয়নি। পরের সেন্টেন্স, এসবির এখনো খাওয়াই হয়নি। এসবি নিচে তাকাও। এসবির এখনো খাওয়াই হয়নি, এসবি নিচে তাকাবে। তারপরে দরজাটি খুলে গেল। দরজাটি খুলে গেল, দরজা। দরজাটি খুলে গেল, দরজা। ওদের পরেরটা, ওদের সহজে হার মানানো যাবে।
ওদের সহজে হার মানানো যাবে, ভাবলে কি করে? ওদের সহজে হার মানানো যাবে, ভাবলে কি করে? কোশ্চেন মার্ক। ওদের সহজে হার মানানো যাবে, ভাবলে কি করে? কোশ্চেন মার্ক। তাহলে ওদের সহজে হার মানানো যাবে এ অব্দি দেখাবে, ওদের সহজে হার মানানো যাবে এ অব্দি দেখাবে। চলো উত্তর করি আমরা। আমরা উত্তর করবো কুইক। প্রত্যেকে আমরা আনসার করি, আমরা আনসারে ফিরবো। as early as possible করো। বলবো? হ্যাঁ বলো, পসিবল হলে বলো। নিয়োগপত্র পেলে পোস্টম্যান ঠিক জানাবে, এটা নিরপেক্ষ কর্তা। নিয়োগপত্র পেলে পোস্টম্যান ঠিকই জানাবে, নিরপেক্ষ কর্তা ডেফিনেটলি। করোনা ভাইরাস গেলে স্কুল খুলবে, এটাও নিরপেক্ষ কর্তা। করোনা ভাইরাস গেলে স্কুল খুলবে, নিরপেক্ষ কর্তা ডেফিনেটলি। চকিতে ফল ফলবে না, এটা সমধাতুজ কর্তা। ফল ফলবে না, সমধাতুজ কর্তা ঠিকই আছে। তারপর মাস্টারে মতভেদ শুরু হলো, ব্যতিহার কর্তা। মাস্টারে মতভেদ শুরু হলো, ব্যতিহার কর্তা ঠিকই। তোমার দ্বারা কিছু হবে না, অনুক্ত কর্তা। তোমার দ্বারা কিছুই হবে না, অনুক্ত কর্তা কারেক্ট। আর এসবির এখনো খাওয়া হয়নি, এটা কর্মকর্তী বাচ্চ কর্তা। ব্যাখ্যা। কারণ কি খাওয়া হয়নি সেটা বলা নাই। কর্তা যে কর্তা যেটা সেটার ইয়ে নাই। না এরাই বলে বেরিয়ে গেলে কি নেই, ক্লিয়ার কথা বলো, গালে কথা রাখবে না। খাওয়া হয়নি মানে কি খাওয়া হয়নি, যে ভাত খেয়েছে না রুটি খেয়েছে সেটা দাগ কোথায়? হ্যাঁ দাগানো কোথায়? চকাউট কোথায়? এসবি। এসবি তার এবারে চকাউট, সেদিকে চোখ রেখে উত্তর বলো। তাহলে তোমার ব্যাখ্যাটা জানো সেই অনুযায়ী হয়। ব্যাখ্যা করতে পারছি না তো। তাহলে উত্তর হয়নি। তুমি যদি নিজেই পরিষ্কার নয় তাহলে আনসার কি করো? বুঝতে পেরেছি যে এটা কর্মকর্তী বাচ্চ, কি করে না বুঝতে পেরেছি বললে তো হবে না, কি বুঝেছো সেটা বলতে হবে তো। যে হয়নি, খাওয়া হয়নি। কর্মকর্তৃবাচ্যের কনসেপ্টটা কি? কর্ম মানে বাক্যের মধ্যে কর্তা থাকবে না, কর্মই যখন কর্তের মানে ভূমিকা গ্রহণ করবে সেটাই হবে। বাক্যের মধ্যে কর্তা থাকবে না, হ্যাঁ বলো কর্ম। কর্মই কর্তার ভূমিকা নেবে। হ্যাঁ এখানে সেই রেসপেক্টে ব্যাখ্যা করো। বাক্যের মধ্যে কর্তা থাকবে না, তাই তো? হ্যাঁ এসবি খাওয়া হয়নি, এসবি কে? এটা তো কর্তা। হলো কি করে? প্রথমেই তো নিজের জায়গাতে সরে গেলে। কিন্তু এটা না থাকলে তো কর্মকর্তী হয়ে যাচ্ছিল। না প্রথম শর্তই তো লঙ্ঘন হলো, তাহলে কি হলো? না এটা আমি জানি না কি হবে তাহলে। এনিওয়ান কে বলতে পারে? বিদ্যুৎ বলো গো, কি হবে? এসবি কর্ম এখনো খাওয়াই হয়নি। করতে হবে। কর্তা। হ্যাঁ করতে কারো করতে। কর্তা। হ্যাঁ আমি কি বলছো? উক্ত কর্তা। উক্ত কর্তা হচ্ছে না। হচ্ছে না। না বলো বলো বলো। উক্ত কর্তা আর কর্তা একই তো স্যার। হ্যাঁ করতে পারছে হচ্ছে না বলে তাই উত্তর বলে, আমি কি বলেছি হয়েছে? কারোর মাথায় আসছে না? মধুমিতা কথা বলো। ভুলো, ভুল হলে তো ব্যাখ্যা হবে। প্রযোজক কর্তা। কি গো? সাউন্ডলি বলো, নাহলে হচ্ছে কি করে, নেটওয়ার্ক সমস্যা। ধীরজ সলভ নিজেদের করতে হবে, আমি সলভ করে দিলে কি করে হবে? স্যার অনুক্ত করতে কি স্যার? 100% ব্যাখ্যা কি?
স্যার এখানে কর্মবাচ্য ও ভাববাচ্য কথা প্রধানরূপে উক্ত হয় না। 100% বুঝতে পারিনি। আচ্ছা, অবশ্যই অনুক্ত ভাববার কর্তা, কারণ অনুক্ত কর্তা সংজ্ঞার মধ্যে আমি বলেছি, এটা খেয়াল করে দেখো, সেখানে বারবার ভাব বলছি আমি যে আপনার কর্মবাচ্চার ভাববাচ্চার কর্তা প্রধান রূপে উক্ত হয় না। বুঝতে পারিনি। কর্মবাচ্চার ভাববাচ্চার কর্তা প্রধান রূপে উক্ত হয় না আর কি, ঠিক আছে? এই জন্য এটাকে ভাববাচ্চা অনুক্ত কর্তা বলা হয়। তাহলে এখানে জিমি মানে এসবি এখনো খাওয়া হয়নি, এসবি বোঝা গেছে? কিংবা আমি আরেকটু উদাহরণ দিয়েছিলাম, তোমার দ্বারা কিছুই হবে না। এই যে আপনার শব্দগুলো বলছি আমি এখানে, যে আপনার এগুলি সব বাক্যগুলি কি প্রত্যেকটাই ভাব পাচ্ছে, দেখো তোমার দ্বারা কিছু হবে না, এসবি খাওয়া হয়নি, এগুলো কি ভাব পাচ্ছে কর্তা, এসবি খাইনি তো বলেনি। আমি বলছি এসবির এখনো খাওয়াই হয়নি, দেখো ভাব পাচ্ছে, মানে কত সেন্টেন্স থেকে দুলিয়ে দিচ্ছি আমি। আমি খাইনি আর আমার খাওয়া হয়নি, দুটো কথা কিন্তু এক ঢঙের নয়। তাহলে সেন্টেন্স গুলো প্রত্যেকটা ভাব বাচ্চার কর্তা, মানে ভাব বাচ্চ আর কি। ভাব বাচ্চার কর্তা কেন কি প্রধান রূপ উক্ত হচ্ছে না, খাওয়াই হয়নি। তাহলে এসবির থেকে বড় জিনিসটা কি হয়ে দাঁড়ালো, কানে বেশি লাগছে যে সে এখনো খায়নি, অভুক্ত। তাহলে এসবির থেকে বেশি এখানে জোর পাচ্ছে আসলে খাওয়া শব্দটি। তাহলে দেখো এখানে এসবি কর্তা হয়েও কি প্রধান হতে পারলো না বাক্যের মধ্যে, বরং কার খাওয়া হয়নি না, খাওয়া হয়নি, এই যে কথাটা বড় বেশি মানে জনমানুষে প্রভাব পড়বে বা সবার কানে কানে যাবে। এখানে এসবি ডাজ নট ম্যাটার, বরং খাওয়া হয়নি এটাই বড় বিষয়। আর অনুষ্ঠান বাড়িতে যদি বলা হয় যে অমুক অমুকের খাওয়া হয়নি, তখন কি নামগুলো কার কার হয়নি ওইটা ফ্যাক্টর, না খাওয়া হয়নি সেটা ফ্যাক্টর? যারা ম্যানেজমেন্টে থাকবে তারা কিন্তু খাওয়া হয়নি সেটা নিয়েই ভাববে বেশি, এবং তার জন্য তোড়জোড় তারা শুরু করবে যে কাদের কাছে হয়নি আপনারা আসুন। তাহলে ওরা কিন্তু ওই ম্যানগুলি আর কর্তা রইলো না, একটা দল হয়ে গেল, দলগত ভূমিকা নিল তারা। তাহলে সেখানে দেখো ম্যান গৌণ হলো, খাওয়া হয়নি এটাই বড় বিষয় হয়ে দাঁড়ালো। তাহলে সেন্টেন্সে ভাব বাচ্চ এবং সেখানে কর্তা প্রদান হচ্ছে না, এই মানদণ্ডে এই দৃষ্টিকোণে ডেফিনেটলি এটা অনুক্ত কর্তা। এসবি কিন্তু সেন্টেন্সটাই ধরতে পারেনি আসলে। না, ভাববাচ্চা মানে ওই রকম ধরিনি, মানে খাওয়া হয়নি এখান থেকে ধরছি না, আমি আমি। বারবার বলছি সেন্টেন্স পড়তে হবে, নাহলে বিপদ। শুধু শব্দ দেখে করলে হবে না, অর্থ বাক্য এগুলো সব মাথায় রাখতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরও কারো কোনো প্রবলেম আছে? উজ্জ্বল একটু হলো ক্লিয়ার হয়েছে? ওর মধ্যে হ্যাঁ, কোনো দুর্বলতা দেখছিলাম। হ্যাঁ হয়েছে ক্লিয়ার একটু। ওকে, তাহলে এই সংজ্ঞাগুলিকে নিয়ে আরো পড়াশোনা করো। আর দুটো আছে বাকি, ক্লিয়ার বুঝলাম না, বলো গো। আরো দুটো আছে বাকি। এখনো দুটো বাকি আছে, কি কি আছে? দরজাটি খুলে গেল, এটা কর্ম দরজাটি খুলে গেল, বলো দরজাটি কি হবে? কর্ম করতে বাচ্চা 100%। তারপর বাচ্চা, হ্যাঁ। এবার ওদের সহজে হার মানানো যাবে, তারপর ওদের সহজে হার মানানো যাবে, ভাবলে কি করে, বলো কি হবে? হ্যাঁ, এটা কর্তা। উপবাক্য কর্তা, আমরা তো একটু করলাম, কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, উপবাক্য, ঠিক তাই আছে। বললে তো? হ্যাঁ, অবশ্যই উপবাক্য। ওটাই বলে ধন্যবাদ। বাক্য কারকের উপর কর্তা। আমরা একটু আলোচনা করলাম নাতে দীর্ঘ। আশা করি কনসেপ্টের দিকে তাকিয়ে আমি বারবার বলছি, আজকের আলোচনার মধ্যে দেখো আমরা কি এই জায়গাটা আসেনি খুব বেশি, আমরা হয়তো প্রসঙ্গক্রমে ব্যাখ্যা করতে গিয়ে একটু এসছে, কিন্তু আসলে ওটা আমি গুরুত্ব দেই না, বা আমার শিক্ষক সেভাবে আমাকে শেখায়নি আর কি। আমরা ডেফিনিশন বৈশিষ্ট্য এগুলি বারবার মাথায় না রাখলে কিন্তু ভুল হবে। আলোচনার পরেও প্র্যাকটিস করতে গিয়ে ভুল হচ্ছে আমাদের অনেকেরই। আশা করি আগামী দিনে দুর্বলতা কাটবে, প্রত্যেক আমরা নিবিড় অনুশীলন করব, সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি বারবার পড়ব, ঠিক আছে? যতবার পড়ছি ততবারই নতুন কিছু শিখছি, আর ভালো